অনেক দিন আগে ভারতবর্ষের পূর্বে সুন্দর একটি রাজ্য ছিল। রাজ্যটির নাম বিলাসপুর। সেই রাজ্যের রাজা ছিলেন সূর্যসেন। সূর্যসেন যেমন সুন্দর দেখতে, তেমনি ছিল তাঁর দেহে বিশাল শক্তি, আর গুণের তো শেষই ছিল না। তিনি খুব দয়াবান ও উদার মনের মানুষ ছিলেন, কিন্তু রাজা বিয়ে করেননি। অনেক ছোট বয়সে মা বাবা মারা যান। অভিভাবক বলে কেউ ছিল না। অবশ্য বুড়ো মন্ত্রীমশাই অনেক চেষ্টা করেছেন, কিন্তু সূর্যসেনের কোনো মেয়েই পছন্দ হয় না। সূর্যসেনের রাজকার্যেও খুব একটা মন ছিল না। তিনি বেশিরভাগ সময়ে গান বাজনা, ছবি আঁকা, মৃগয়া, দেশ ভ্রমণ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন। এই রকমই একদিন সূর্যসেন মৃগয়া করতে বেরোলেন। জঙ্গলে অনেকক্ষণ চলার পর সূর্যসেন নিজে নিজে বললেন, না, আজ দিনটা বড় খারাপ। এখনো পর্যন্ত তেমন কিছু দেখতে পেলাম না শিকার করার মতন। যাই, প্রাসাদেই ফিরে যাই। এমন সময় সূর্যসেন গাছপালা নড়ার আওয়াজ শুনতে পেলেন এবং একটু চমকে উঠে বললেন, মনে হচ্ছে ওইদিকে যেন কেউ আছে। এই বলে সূর্যসেন যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকেই চলতে শুরু করলেন। কিছুক্ষণ চলার পর তিনি দেখতে পান এক মুনি একটি গাছের নিচে বসে ধ্যান করছেন, আর একটি বাঘ মুনির দিকে এগিয়ে আসছে। এমন সময় বাঘটি যেই লাফ দিয়ে মুনিকে আক্রমণ করতে যাবে, অমনি সূর্যসেন তীর বার করে ধনুকের সাহায্যে বাঘটিকে মাটিতে ফেলে দিলেন। বাঘটির মাটিতে পড়ার আওয়াজে মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল, আর মুনি চোখ খুলে দেখল একটি বাঘ তার সামনে পড়ে আছে। মুনি ঘটনাটি বুঝতে পেরে সূর্যসেনকে বলল, বাছা, তুমি আমার প্রাণ বাঁচালে, না হলে আজ আমি বাঘের পেটে চলে যেতাম। আমি কি বলে যে তোমায় ধন্যবাদ দেব? না মুনিবর, আপনি এভাবে বলবেন না। আমি এই রাজ্যের রাজা, প্রাণ বাঁচানোই তো আমার কর্তব্য। আপনি তো মুনি, আপনি আমাকে ধন্যবাদ কেন দেবেন, বরং আশীর্বাদ করুন। এই বলে সূর্যসেন মুনিকে প্রণাম করলেন, আর মুনি সূর্যসেনের ব্যবহারে খুশি হয়ে বললেন, আমি তোমার আচরণে খুব খুশি হয়েছি, তাই আমি তোমাকে বর দিলাম, কোনো অশুভ ক্ষমতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর কোনো মায়াবী শক্তিই তোমায় কখনো বশ করতে পারবে না। তারপর সূর্যসেন মুনিকে প্রণাম করে প্রাসাদে ফিরে গেল। কিছুদিন কাটার পর সূর্যসেন নিজের কক্ষে পায়চারি করছিলেন, আর মনে মনে বলছিলেন, আর ভালো লাগছে না। অনেক দিন হয়েছে জঙ্গলে যাওয়া হয়নি মৃগয়া করতে, তাই মনটা অস্থির হয়ে যাচ্ছে। এই বলে সূর্যসেন মন্ত্রীকে ডেকে আদেশ দিলেন যে তার জঙ্গলে যাওয়ার ব্যবস্থা করতে। তারপর তিনি জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ জঙ্গলে চলার পর সূর্যসেন লক্ষ্য করলেন একটি গাছের ডালে অদ্ভুত সুন্দর একটি পাখি বসে আছে। তার খুব লোভ হলো। সে পাখিটা দেখা মাত্র তীর ধনুক বার করে যেই মারতে যাবে, অমনি পাখিটা অন্য গাছের ডালে উড়ে গিয়ে বসে। সূর্যসেন সেই দেখে নিজে নিজে বলে, আমার হাত থেকে বাঁচা খুব মুশকিল। বলে আবার তীর ধনুক তুলে যেই মারতে যাবে, অমনি পাখিটা মানুষের গলায় বলে ওঠে, দাঁড়ান রাজামশাই, আমাকে মারবেন না। এই শুনে সূর্যসেন একটু চমকে যান আর বলেন, তুমি কে? তুমি পাখি না কোনো বহুরূপী? আমি হলাম প্রবালপুরের রাজা আদিত্য কুমার। তুই মিথ্যে কথা বলছিস। তুই কোনো মায়াবী রাক্ষস, যে পাখি রূপ ধারণ করে আমার রাজ্য আক্রমণ করতে এসেছিস। আমি তোকে এখনই শেষ করে ফেলব। না রাজামশাই, আমাকে মারবেন না, আমার কথা একটাবার শুনুন। আমি সত্যি বলছি, আমি, আমার পরিবার আর আমার রাজ্য খুব বিপদে আছে। ঠিক আছে, তুমি বলো আমাকে ঘটনাটি।
একদিন পাতালপুরীর এক ভয়ানক রাক্ষস আমার রাজ্য আক্রমণ করে। তার নাম দুণ্ডুবি। তার বিশাল ক্ষমতা। আমার রাজ্যের সমস্ত ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেয়, গাছপালা দুমড়ে মুচড়ে ফেলে, প্রজাদের একে একে পায়ে পিষে ফেলে। এইভাবে সমস্ত রাজ্যটিকে তছনছ করে আমার প্রাসাদের সামনে হাজির হয়। আমার প্রাসাদের ভিতর যেই প্রবেশ করে আমার মন্ত্রী দলবল নিয়ে রাক্ষসকে আক্রমণ করে, আর রাক্ষস এক নিমিষে সকলকে পাথরে পরিণত করে দেয়। একে একে আমার রানী, দাস দাসী সবাই পাথরে পরিণত হয়। তারপর তার নজর পড়ে আমার কন্যা শশীকলার উপর। আমার কন্যা অপূর্ব সুন্দরী। শশীকলাকে রাক্ষস বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শশীকলা বাধা দেওয়ায় তাকেও সে পাথরে পরিণত করে। কিন্তু রাক্ষসটি সবাইকে যখন পাথরে পরিণত করেছে, তখন আপনাকে পাখি রূপ দিয়েছে কেন? আমাকে পাখির রূপ দেওয়ার কারণ আছে। ওই রাক্ষসটির প্রাণ একটা পাখির মধ্যে আছে, যাকে দেখতে অবিকল আমার মতো। ওই পাখিটিকে রাখা রয়েছে সেই গুহার মধ্যে, যে গুহাটির উপরে আমার প্রাসাদ, আর আমাকে রাক্ষসের কক্ষে রেখেছিল। যদি কোনো সময় কেউ জানতে পেরে রাক্ষসকে মারতে আসে, তাহলে ওই পাখিটার বদলে যাতে আমাকে মারে। কিন্তু আমি কোনো রকমে পালিয়ে এসেছি, আর আমার সমস্ত ধনসম্পদ, সোনাদানা, হিরে, মুক্ত, মোহর সমস্ত কিছু লুকিয়ে রেখেছি ওই গুহাটির মধ্যে। সূর্যসেন সমস্ত কিছু শুনে কি যেন চিন্তা করছিল। হে কুমার, আপনি রক্ষা করুন আমার রাজ্যটিকে। এই বিপদের হাত থেকে আপনিই পারবেন মুক্তি দিতে। ঠিক আছে, আমি জানি না এই ঘটনাটি কতটা সত্য, কিন্তু আমি যাব। মানুষকে রক্ষা করাই তো আমার কর্তব্য। কিন্তু আমি তো চিনি না কোথায় প্রবালপুরী। আমি নিয়ে যাব আপনাকে, আপনি আমার পিছনে আসুন। এই বলে পাখিটি উড়ে গেল, আর সূর্যসেন পাখিটাকে অনুসরণ করে সেদিকেই চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর সূর্যসেন এসে পৌঁছালো একটি গুহার সামনে। সেই গুহার উপরে ছিল একটা রাজপ্রাসাদ, আর পাখিটিও তার সামনে এসে দাঁড়ালো আর বলল, এই হচ্ছে সেই গুহা, যেখানে আমার ধনসম্পদ আর রাক্ষসের প্রাণ থাকা সেই পাখিটি আছে। ঠিক আছে, আমি এখনই ওই গুহার মধ্যে ঢুকে পাখিটাকে মেরে ফেলব। দাঁড়ান, আপনি মারতে পারবেন না ওভাবে রাক্ষসকে। পাখিটাকে রাক্ষসের সামনে মারতে হবে। তবে আমি প্রাসাদেই যাচ্ছি রাক্ষসের কাছে। কিন্তু প্রাসাদটা যে রাক্ষসের মায়াবী শক্তি দিয়ে ঘেরা, ওই প্রাসাদে কেউ ঢুকতে পারে না। সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। বলে সূর্যসেন প্রাসাদের দিকে চলতে শুরু করলো। আর কিছুক্ষণ পর প্রাসাদের সামনে এসে পৌঁছালো। প্রাসাদটা কিছুক্ষণ দেখার পর নিজে নিজে বলল, কি সুন্দর রাজপ্রাসাদ! এমন একটি প্রাসাদ ওই দানবের হাতে। বলে সূর্যসেন যেই প্রাসাদের দিকে পা বাড়াবে, অমনি চারিদিকে আগুন জ্বলে ওঠে। সেই দেখে সূর্যসেন চমকে ওঠে আর ভাবে কিভাবে প্রবেশ করবে। তারপর হঠাৎ তার মনে পড়ে মুনির কথা, যে কোনো মায়াবী শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সে ওই আগুনের উপর দিয়ে হাঁটতে শুরু করে। এইভাবে সে আগুনের বেড়াজাল অতিক্রম করে প্রাসাদের সদর দরজার সামনে এসে দাঁড়ায় আর দেখে বিদ্যুৎ চমকালে যেমন আলোক ছটা দেখা যায়, ঠিক তেমন দরজা থেকে আলোক ছটা বেরোচ্ছে। তা দেখে সূর্যসেন এক লাথি মেরে দরজাটা ভেঙে দেয়। তারপর সে প্রাসাদে প্রবেশ করে।
প্রাসাদে প্রবেশ করার পর সে দেখে এক বিকট দেখতে রাক্ষস সামনে দাঁড়িয়ে তাকে দেখে বলছে, কে তুই? তোর তো বিশাল ক্ষমতা। আমার প্রাসাদে প্রবেশ করার ক্ষমতা কারোরই নেই, কিন্তু তুই প্রবেশ করতে পেরেছিস। যখন এসেই পড়েছিস তখন তোর আমার হাতে মৃত্যু আছে। তুই আমাকে কি মারবি? আমি যে তোকে মারতে এসেছি। আমি তোকে শেষ করেই এখান থেকে যাব। বলে সূর্যসেন কোমর থেকে তলোয়ার বের করে রাক্ষসকে আক্রমণ করে। রাক্ষসও তার অস্ত্র বের করে সূর্যসেনকে আক্রমণ করে। এইভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর হঠাৎ রাক্ষস গুহার দিকে পালায়। আর সূর্যসেনও তার পিছন পিছন গুহায় প্রবেশ করে। গুহাতেও কিছুক্ষণ যুদ্ধ চলার পর রাক্ষসের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু রাক্ষসের কিচ্ছু হয় না। রাক্ষস হেসে সূর্যসেনকে অস্ত্রের দ্বারা এক ধাক্কা মারে। এর মধ্যে তার নজর পড়ে একটি মোহর ভরা ঘোড়ার ওপরে একটি পাখি দাঁড়িয়ে আছে। তারপর তার মনে পড়ে যে এই রাক্ষসের প্রাণ ওই পাখিটার মধ্যে আছে। তখন সে তলোয়ারের সাহায্যে ওই পাখিটার মুন্ডু কেটে ফেলে, আর অমনি রাক্ষসটিরও মুন্ডু কেটে গিয়ে রাক্ষসটি মাটিতে পড়ে মারা যায়। এরপর সূর্যসেন প্রাসাদে যায়। প্রাসাদে গিয়ে দেখে রানী ও রাজকুমারী পাথর থেকে ধীরে ধীরে জীবন্ত মানুষে পরিণত হচ্ছে, আর পাখি রূপে রাজা আদিত্য কুমার সূর্যসেনের সামনে এসে দাঁড়ায়। পাখিটিও আস্তে আস্তে রাজার রূপ ধারণ করে। তারপর রাজা আদিত্য কুমার হাত জোর করে বলে, তুমি আমার রাজ্য আর আমাদের এই বিপদ থেকে মুক্ত করলে, বাঁচালে আমাদের। আমি কি বলে যে তোমায় ধন্যবাদ দেব? না না, আপনি এভাবে আমার সামনে হাত জোর করবেন না। আপনি হলেন রাজা, আপনাকে এসব মানায় না। এ তো আমার কর্তব্য। আমি এই ঋণ কিভাবে শোধ করব জানি না, তাই আমার রাজ্যের রাজত্ব এবং আমার সমস্ত ধনসম্পত্তি তোমায় দিলাম, আর আমার কন্যার বিবাহ তোমার সঙ্গেই দেব ঠিক করলাম। কিন্তু রাজা সূর্যসেন এতটাই উদার মনের মানুষ ছিলেন যে তিনি প্রবালপুরীর রাজত্ব আর ধনসম্পদ ফিরিয়ে দিলেন। কিন্তু রাজকুমারী শশীকলাকে ফেরাতে পারলেন না। এত মেয়ে দেখেছেন, কাউকেই পছন্দ করেননি, কিন্তু শশীকলার রূপে মুগ্ধ হয়ে আর না করতে পারলেন না। তারপর সূর্যসেনের সঙ্গে শশীকলার বিবাহ সম্পন্ন করে নিজের রাজ্যে ফিরে যান। সমস্ত বিলাসপুর সূর্যসেনের বিবাহ সংবাদ পেয়ে খুশিতে উৎসবে মেতে ওঠে।